এবার যুদ্ধ টানটান। সামরিক বাহিনী দেখেন তৈরি করছে রোবট দিয়ে সামরিক বাহিনী। সাবস্ক্রাইব করে পাশে থাকেন, সর্বপ্রথম নিউজটা দেখে আসি। খান আল আকসা মসজিদ বারবার রক্তাক্ত হয়েছে ইসরায়েলি হামলায়, মুসলিমদের দখলে আর আসবে কি এটি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। মানুষের মতো করে রাইফেল হাতে নিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, টহল যোগ দিচ্ছে মহড়ায়। তবে এরা মানুষ নয়, এগুলো রোবট। রাইফেল হাতে রোবটদের এমন ভিডিও সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা। দাবি করা হচ্ছে গোপনে যুদ্ধের জন্য রোবট সেনা তৈরি করছে চীন। রোবোটিক্স খাতে চীনের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে যুদ্ধের ধরন বদলে দিতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন, কোন হুমকি থেকে যুদ্ধের জন্য রোবট সেনা বানাচ্ছে চীন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধের জন্য রোবট সৈনিক তৈরি করছে চীন। মানুষের বদলে দেশটি গড়ে তুলতে শুরু করেছে অত্যাধুনিক রোবট আর্মি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় অ্যাসল্ট রাইফেল হাতে টহল দিচ্ছে মানুষের মতো দেখতে রোবট। সেখানে দাবি করা হয় লড়াই করার জন্য হিউম্যানয়েড রোবট সেনাদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে বেইজিং। মহড়ারত মানব সদৃশ রোবট দলের চিত্র সামনে আসার পর থেকে আন্তর্জাতিক সামরিক মহলে শুরু হয়েছে গুঞ্জন ও জল্পনা কল্পনা। প্রকাশিত ভিডিওর সত্যতা নিয়ে উঠেছে নানা রকম সন্দেহ। ভিডিওতে নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে দেখা গেছে ইউনিট্রি রোবোটিক্সের নাম, অথচ এই কোম্পানি মূলত বিনোদন, প্রদর্শনী এবং গবেষণার জন্য রোবট তৈরি করে। চীনের বসন্ত উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের বানানো রোবটকে নাচ, মার্শাল আর্ট কিংবা সাধারণ কাজ করতে দেখা গেছে। সামরিক অস্ত্র ব্যবহার বা যুদ্ধ প্রশিক্ষণে সক্ষম এমন কোনো রোবটের প্রমাণ এখনো পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দাবি, ছড়িয়ে পড়া ভিডিওটি বাস্তব হওয়ার সম্ভাবনা খুবই কম। এআই সিস্টেম গ্রোকের বিশ্লেষণ অনুযায়ী ফুটেজটি সম্ভবত কৃত্রিমভাবে তৈরি। চীনের সামরিক বাহিনী হিউম্যানয়েড রোবট দিয়ে লাইভ ফায়ার পরীক্ষা চালিয়েছে, এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। অবশ্য এর আগে চীনের সীমান্তে রোবট মোতায়েন নিয়ে একই ধরনের গুজব ছড়িয়েছিল। হিউম্যানয়েড রোবটকে সীমান্তে অসামরিক কাজে পরীক্ষামূলকভাবে ব্যবহার করার কথা সত্যি। শেনজেন ভিত্তিক ইউবিটেক রোবোটিক্স ভিয়েতনাম সীমান্তে সহায়তামূলক কাজের জন্য রোবট সরবরাহের চুক্তি করেছে। এই প্রকল্পে ব্যবহৃত রোবট নিজে নিজে ব্যাটারি বদলাতে পারে। এসব কার্যক্রমের উদ্দেশ্য যুদ্ধ নয়, বরং ভিড় নিয়ন্ত্রণ, লজিস্টিক সহায়তা ও সীমান্ত ব্যবস্থাপনায় রোবট ব্যবহার করা। রোবট সেনা নিয়ে গুঞ্জনের সবচেয়ে বড় কারণ হচ্ছে রোবোটিক্স খাতে চীনের ব্যাপক বিনিয়োগ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, শ্রমের খরচ বৃদ্ধি ও কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ার কারণে দ্রুত অটোমেশনের দিকে ঝুঁকছে দেশটি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্স এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল রোবট বাজার এখন চীন। 2024 সালে বিশ্বজুড়ে যত শিল্প রোবট স্থাপন করা হয়েছে তার অর্ধেকেরও বেশি বসানো হয়েছে খোদ চীনে। বর্তমানে চীন জুড়ে কর্মরত হিউম্যানয়েড রোবটগুলো মূলত কলকারখানা, গুদাম, গবেষণাগার ও প্রদর্শনীতে সীমাবদ্ধ। কাপড় ভাঁজ করা, নাচা, রেস্টুরেন্টে খাবার পরিবেশন, অতিথিদের স্বাগত জানানো, গৃহস্থলীর দৈনন্দিন কাজেই তারা বেশি ব্যবহৃত হচ্ছে। ভাইরাল ভিডিওটি আপাতত প্রযুক্তিগত গুজব হলেও বিজ্ঞানের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে মানব সদৃশ রোবটকে নিয়ে আসবে সামরিক কাজে। রণাঙ্গনে ড্রোন ও স্বয়ংক্রিয় অস্ত্রের মতো তখন মানুষের বদলে হয়তো যুদ্ধ করবে রোবট সেনাবাহিনী। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়ে অন্তত 12 জনকে হত্যা করেছে ইসরায়েল। এতে আহত হয়েছে আরও অন্তত 50 জন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর এক কমান্ডারও রয়েছেন। লেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই দিনে দক্ষিণ লেবাননের সিরন শহরের কাছে আইন আল হিল হয়ে শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি কমান্ড সেন্টার ছিল। তবে হামাস এই দাবি নাকচ করে জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি শরণার্থী শিবিরের নিরাপত্তা রক্ষাকারী যৌথ বাহিনীর একটি কার্যালয়। 2024 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় হিজবুল্লাহ ও ইসরায়েল। তবে চুক্তির পর থেকে দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে। লেবাননের রাজনৈতিক নেতারা বলছেন, ইসরায়েলের একের পর এক হামলা তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করার পর এবার সুপ্রিম কোর্টের সাথে সরাসরি লড়াইয়ে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপ করেছেন। স্থানীয় সময় শুক্রবার বিশ্বের সব দেশের উপর শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে সইও করেছেন ট্রাম্প। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে প্রায় 17,500 কোটি ডলার ফেরত দিতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে। এখন প্রশ্ন উঠেছে, মার্কিন কংগ্রেসের অনুমতি না নিয়ে কি কোনো বিদেশি রাষ্ট্রের উপর শুল্ক আরোপ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বিশাল শুল্ক অবৈধ ঘোষণার 24 ঘন্টা পার হওয়ার আগেই বিশ্বজুড়ে নতুন করে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে দেশটির সুপ্রিম কোর্টের সাথে সরাসরি লড়াইয়ে নেমেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রায় ঘোষণার পর থেকেই একের পর এক আক্রমণাত্মক ভাষায় মার্কিন সুপ্রিম কোর্টের নিন্দা জানাতে থাকেন ট্রাম্প। আদালতের রায়কে হাস্যকর আখ্যা দিয়ে দেশটির সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে বিদেশি শক্তিকে সহায়তার অভিযোগ করেন। শুল্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত হতাশাজনক। আমি আদালতের কিছু সদস্যদের জন্য লজ্জিত। আমাদের দেশের জন্য যা সঠিক তা করার সাহস তাদের নেই। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর এটা প্রমাণিত যে বিদেশি কোনো রাষ্ট্রের ওপর শুল্ক আরোপের ক্ষমতা নেই দেশটির প্রেসিডেন্টের। তাহলে কেন আবারও নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প? সুপ্রিম কোর্টের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ থেকেই কি এই সিদ্ধান্ত?
1974 সালের মার্কিন বাণিজ্য আইনের 122 ধারা অনুযায়ী এক্সিকিউটিভ অর্ডার বা মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ জারি করার ক্ষমতা বলে বিশ্বজুড়ে নতুন 10% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। স্বাভাবিক পরিস্থিতিতে এই শুল্ক কার্যকরের ক্ষমতাও নেই ডোনাল্ড ট্রাম্পের। শুধুমাত্র নির্দিষ্ট অর্থনৈতিক অবস্থায় বিদেশি রাষ্ট্রগুলোর উপর সর্বোচ্চ 10% শুল্ক আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্টরা, সেটাও মাত্র 150 দিনের জন্য। সেক্ষেত্রেও আরোপিত শুল্ক কার্যকরের জন্য প্রয়োজন হবে মার্কিন কংগ্রেসের অনুমতি।